বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। দর্শক, আজ আলোচনা করব সিলেট 1, 2, 3, 4, 5 ও 6 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। রোড টু পার্লামেন্ট আজ সিলেট সংসদীয় আসন 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখে নিব নির্বাচনী বছরগুলোর অবস্থা। 1991 নির্বাচনী বছর সিলেট সংসদীয় 1 আসন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোট যুদ্ধ হয়েছিল, সেখানে বিএনপির হয়ে লড়াই করেছিলেন খন্দকার আব্দুল মালিক এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন ইফতেখার হোসেন শামীম। শুরুতেই আমরা দেখতে চাই খন্দকার আব্দুল মালিক, তিনি ভোট পেয়েছিলেন 37,090 ভোট এবং যিনি ইফতেখার হোসেন শামীম আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন, তিনি 35,470 ভোট পেয়েছিলেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং এখানে অর্থাৎ 1991 সালের যে নির্বাচনটি, সেখানে বিএনপি সিলেটে 1 আসন থেকে জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 1996 সালে। 1996 সালে সিলেট 1 সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এম সাইফুর রহমান। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ভোট পেয়েছিল 59,710 ভোট এবং বিএনপি ভোট পেয়েছিল 58,990 ভোট। অর্থাৎ ভীষণ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং খুব কম ভোটের ব্যবধানে 1996 সালে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই 2001-এর নির্বাচনী বছরে। সিলেট 1 সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে লড়াই করেছিলেন এম সাইফুর রহমান, তিনি পেয়েছিলেন 1,33,827 ভোট এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন আবুল মাল আব্দুল মুহিত, তিনি মাত্র পেয়েছিলেন 95,089 ভোট। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির এরপরে আমরা 2008 নির্বাচনী বছরে চলে আসতে চাই। সিলেট 1 সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 1,78,636 ভোট এবং আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের হয়ে লড়াই করেছেন আবুল মাল আব্দুল মুহিত এবং বিএনপি ভোট পেয়েছিল 1,40,367 ভোট এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন এম সাইফুর রহমান। আমরা দেখতে পাচ্ছি 2008-এর যে নির্বাচন, সেখানে সিলেট 1 সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের সংসদীয় আসনে সিলেট 2। সিলেট 2-এর নির্বাচনী বছর 1991 সাল। জাতীয় পার্টি এবং বাকশালের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সেই ভোট যুদ্ধে জাতীয় পার্টির হয়ে লড়াই করেছিলেন মোহাম্মদ ইবনে আজিজ এবং বাকশালের হয়ে লড়াই করেছিলেন লুৎফর রহমান। জাতীয় পার্টি ভোট পেয়েছিল 39,015 ভোট এবং বাকশাল ভোট পেয়েছিল মাত্র 22,087 ভোট এবং দেখাই যাচ্ছে যে এখানে আসলে জাতীয় পার্টির জন্য জয়টা বেশ সহজ ছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 1996 সিলেট 2 সংসদীয় আসন। এখানে আমরা দেখতে পাচ্ছি শাহ আজিজুর রহমান এবং মোহাম্মদ ইবনে আজিজ, এই দুজনের মধ্যে লড়াই হয়েছিল এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে আসলে লড়াইটা হয়েছিল। আওয়ামী লীগ ভোট পেয়েছিল 42,226 ভোট এবং জাতীয় পার্টি এখানে ভোট পেয়েছিল 55,291 ভোট এবং আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পার্টি কিন্তু ভোট যুদ্ধে এগিয়েছিল এবং জাতীয় পার্টি 1996 সালের সিলেট 2 সংসদীয় আসন থেকে জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই নির্বাচনী বছর 2001-এ। সিলেট 2 সংসদীয় আসন থেকে সংসদীয় আসন 230 থেকে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে ভোট যুদ্ধ হয়েছিল, সেখানে ইলিয়াস আলী এবং শাহ আজিজুর রহমান, তাদের মধ্যে ভোট যুদ্ধটা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি কিন্তু বিপুল ভোট পেয়েছিল 1,03,460 ভোট পেয়েছিল এবং তার বিপরীতে আওয়ামী লীগ পেয়েছিল 55,291 ভোট এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 2008-এ। 2008 সিলেট 2 জেলা থেকে সংসদীয় আসন 230-এ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোট যুদ্ধ হয়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 1,09,356 ভোট এবং বিএনপি ভোট পেয়েছিল 1,06,040 ভোট এবং বিএনপির হয়ে এখানে লড়াই করেছিলেন ইলিয়াস আলী এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন শফিকুর রহমান চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। এরপর আমরা চলে যেতে চাই পরের সংসদীয় আসন সিলেট 3-এ। সিলেট 3 সংসদীয় আসন 231 নির্বাচনী বছর 1991, অর্থাৎ 1991 সালে যেই নির্বাচনটি হয়েছিল, সেখানে সিলেট 3 থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে যেই ভোটযুদ্ধ হয়েছিল, সেখানে জাতীয় পার্টির হয়ে লড়াই করেছিলেন আব্দুল মুকিত খান এবং আব্দুল মুকিত খানের বিপরীতে ছিলেন, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান।
আব্দুল মুকিত খান তিনি ভোট পেয়েছিলেন ৩৩,৪১৬ ভোট এবং মোহাম্মদ আতিকুর রহমান তিনি ভোট পেয়েছিলেন ১৯,০৫৭ ভোট। আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় পার্টি আসলে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ১৯৯৬ সালে সিলেট ৩ সংসদীয় আসন থেকে আব্দুল মুকিত এবং মাহমুদ উজ সামাদ চৌধুরী এই দুজনের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। আব্দুল মুকিত খান তিনি জাতীয় পার্টির হয়ে লড়াই করেছিলেন এবং সামাদ চৌধুরী তিনি আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, যেখানে জাতীয় পার্টি পেয়েছে ২৬,৬৫৯ ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল ২৬,১৬৮ ভোট। এখানে খুবই কম ভোটের ব্যবধানে আওয়ামী লীগ এখানে পরাজিত হয়েছিল, জাতীয় পার্টি বিজয়ী হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই ২০০১-এর নির্বাচনী বছর সিলেট ৩ সংসদীয় আসন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। বিএনপির হয়ে লড়াই করেছিলেন শফি আহমেদ চৌধুরী এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। বিএনপি ভোট পেয়েছিল ৫৫,৯৮৪ ভোট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল ৪৪,৩৪২ ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই ২০০৮-এর নির্বাচনী বছর সিলেট ৩ সংসদীয় আসন। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ভোটযুদ্ধ হয়েছিল, আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন শফি আহমেদ চৌধুরী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটে কিন্তু ভোটযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হয়েছিল এবং বেশ বিপুল ভোটের ব্যবধানে কিন্তু আওয়ামী লীগ এগিয়েছিল। এখানে আওয়ামী লীগ পেয়েছিল ৯৭,৫৯৩ ভোট এবং বিএনপি পেয়েছিল ৫৪,৯৫৫ ভোট। অর্থাৎ ২০০৮-এর নির্বাচনী বছর সিলেট ৩ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের সংসদীয় আসন সিলেট ৪-এ। সিলেট ৪ আমরা দেখতে চাই ১৯৯১ সালের যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল এবং আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন ইমরান আহমেদ এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন নাজিম কামরান চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পেয়েছিল ২৩,০১৮ ভোট এবং বিএনপি পেয়েছিল ১৪,৫০৮ ভোট এবং এখানে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ১৯৯৬ সালে যেতে চাই। ১৯৯৬ সালের সিলেট ৪ সংসদীয় আসন দেখে নিতে চাই। ১৯৯৬ সালের সিলেট ৪ থেকে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে বিএনপি পেয়েছিল ২৩,৯৪৬ ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল ২২,৭২৫ ভোট। আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন ইমরান আহমেদ এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন নাজিম কামরান চৌধুরী এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু সিলেট ৪ সংসদীয় আসন ১৯৯৬ সালে জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই ২০০১-এর নির্বাচনী বছর সিলেট ৪ থেকে দিলদার হোসেন সেলিম এবং ইমরান আহমেদ এই দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। বিএনপির হয়ে লড়াই করেছিলেন দিলদার এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন ইমরান। বিএনপি ভোট পেয়েছিল ৬২,৩২৪ ভোট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল ৪৭,৬০৮ ভোট এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় বেশ বিপুল ভোটের ব্যবধানে কিন্তু এখানে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই নির্বাচনী বছর ২০০৮-এ আমরা দেখতে পাচ্ছি ইমরান আহমেদ এবং দিলদার হোসেন সেলিম এই দুজনের মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন ইমরান আহমেদ এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন দিলদার হোসেন সেলিম। আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল ১,৪৪,১৯৮ ভোট এবং বিএনপি ভোট পেয়েছিল মাত্র ৯৮,৫৪৫ ভোট। অর্থাৎ এখানে বিপুল ভোটের ব্যবধানে এই ২০০৮ সালে সিলেট ৪ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। দর্শক, এই মুহূর্তে সিলেট ১, ২, ৩, ৪, ৫ ও ৬ সংসদীয় আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা। আমাদের প্রথম প্রায়োরিটি হলো আমরা সরকারি পলিসি সাপোর্টের মাধ্যমে প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করব, ব্যাপকভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। আমরা আইটি ট্রেনিং দেব, গ্রিন হাউস টেকনোলজিতে আমাদের ইউথদের ট্রেনিং দেব, ফান্ড দেব, এইভাবে কাজে সম্পৃক্ত করব। আমরা জলাবদ্ধতা সমস্যার ইনশাল্লাহ স্থায়ী সমাধান করব। সুরমার ভাঙ্গনের হাত থেকে সিলেটকে স্থায়ীভাবে রক্ষা করব। আমরা প্রত্যেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচনের ফলাফল নেওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীদেরকে তাদের পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্যে
এবং তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাবো। এই যে রাস্তাঘাট নাই, তারপরে আপনার ইনাফ পুলিশ নাই, একটা স্টেডিয়াম নাই, একটা হসপিটাল নাই, এবং আমাদের ইয়াং স্টাররা তারা ফ্রাস্ট্রেটেড, এবং বিকালে কোথায় যাবে, সে একটা ভালো একটা লাইব্রেরি নেই, এবং এই যে মানে যে একটা বিনোদনমূলক একটা হলও নেই, কোনো প্রতিষ্ঠান নেই, একটা সুইমিং পুল নেই, এই ধরনের অনেক বিষয় ইস্যুগুলি যেটা আমাদের এলাকার প্রয়োজন। আমি আজকে আল্লাহর নামে শপথ করে বলতে চাই যে আমি যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, এই 5 বছর যদি আমি উইন করি, একই ধারাবাহিকতায় আমরা এটা সাকসেসফুল করি। আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান উনি তরুণকে ভালোবাসেন, ভবিষ্যৎটা একটা তারুণ্যের ভবিষ্যৎ হিসাবে এই দেশকে গড়তে চান, সেজন্য তরুণকেও তিনি উৎসাহিত করছেন, এবং এবারের নির্বাচনেও তিনি তরুণদেরকে প্লাস তৃণমূলকে প্রাধান্য দিয়েছেন। এটাই হয়তো আমাদের অনেক প্রার্থী অনেকেই ছিল, সবাই যোগ্য প্রার্থী ছিলেন, বিভিন্নভাবে হয়তো বিভিন্ন ইকুয়েশনগত কারণে বিভিন্ন কারণে হয়তো অনেকে দিতে পারেন নাই বা অনেকে দিয়েছেন, কিন্তু সবাই যোগ্য প্রার্থী ছিলেন এবং কারো থেকে কারো কম নয়, সব যোগ্য। কারণ বিএনপি একটা নেতৃত্বের উর্বর ভূমি হচ্ছে বিএনপি। আমরা অনেক কিছু প্রাইভেট সেক্টর থেকে করতে চাই, সরকারিভাবে করতে চাই, কিন্তু এখানে কোনো কিছু তারা করছে না। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় গতদিন একটা আলাপ প্রসঙ্গে বলেছেন 2.5 মিলিয়ন একটা বড় বাজেট এখানে আসছে। আমরা আশা করছি যে নতুন করে অথবা আমরা জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচিত হলে এই অঞ্চলকে পর্যটন বান্ধব তথা পর্যটন শিল্পের বিকাশের জন্য আমাদের আতারগুল সহ অনেকগুলোর সোয়াম ফরেস্ট এলাকা রয়েছে, সবগুলোর বিকাশ করতে চাই। আমি তো চেষ্টা করছি 2022 সালের বন্যার থেকেই আমি চেষ্টা শুরু করেছি ডাইরেক্টলি। 22, 23, 24, 25 প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করে যাচ্ছি এবং পরিবেশটা ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমার দৃষ্টিতে দাঁড়িপাল্লার পক্ষে যথেষ্ট পরিমাণে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এটা দিন দিন আরও বাড়বে। চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল নাই বললেই চলে। 2 উপজেলার যে সরকারি চিকিৎসা কেন্দ্র আছে এগুলো নামমাত্র, এখানে তেমন কোনো ঔষধ নাই, ডাক্তার নাই, নার্স নাই, কিছুই নাই। এরপরে বন্যা প্রতি বছর এসে 2 উপজেলার মানে মানুষের ফসলি জমি, তারপরে গবাদি পশু, মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে। এই বাঁধ নির্মাণের জন্য এবং নদী খনন, হাওর এবং খালগুলো ডেজার্ট করার জন্য যে সরকারি উদ্যোগ, সেখানে নাই বললেই চলে। এগুলো নিয়ে আমি কাজ করছি, দেখা যাক যদি আল্লাহ জনগণ সমর্থন দিয়ে আল্লাহ কবুল করেন, আমি এটা নিয়ে ফাইনালি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের রাষ্ট্রের 54 বছরের যে পরিক্রমা, সেখানে নির্বাচন আমাদের নাগরিকদের যে অধিকার প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে, সেটা হয়নি। তো অবভিয়াসলি আমরা একটা নতুন দল হিসেবে আমাদের 7 মাস ফেব্রুয়ারি 28 তারিখে আমাদের সূচনা হয়েছিল। সেই অনুযায়ী 7 মাসে একটা দল যতটুকু প্রস্তুত থাকতে পারে সেই অনুযায়ী আছে। এই এলাকার মানুষ কাজ করে খেতে চায়, তো কাজের একটা ব্যবস্থা করতে পারলে এই এলাকার মানুষের সমস্যা হবে না। পরে যে বিষয়টি বলবো, আসলে এখানে দেখেন যে 3টি উপজেলায় 3টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু এখানে ভালো ডাক্তার নাই, ভালো সুযোগ সুবিধা না থাকার কারণে এই এলাকার মানুষজন সিলেট শহরের বাইরে কিন্তু আর চিকিৎসার সুযোগ পাচ্ছে না। আমরা বিশ্বাস করি যে আগামী 26-এ ইলেকশনের মধ্য দিয়ে আমরা সবাইকে নিয়ে একসাথে ইনশাল্লাহ মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ কাজ করবো, এবং আমরা আশা করি এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। আমার এলাকার যেহেতু দেখছেন আমরা সবচেয়ে বেশি সিলেটের মধ্যে অবহেলিত একটি সিলেট 4, যদিও সেইখান থেকে খনিজ সম্পদ উত্তোলন করা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে, সেই খনিজ সম্পদ সিলেটের 4-এ কোনো কাজে লাগতেছে না। সেক্ষেত্রে আমাদের এলাকার যে রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা চিকিৎসা মান উন্নয়ন এবং তরুণ নির্ভর যে একটা সিলেট তৈরি করা, সেটা আমি করব ইনশাল্লাহ। প্রত্যেকটা আসন ভিত্তিক নির্বাচন নিরাপত্তা পরিকল্পনা অলরেডি আমরা অ্যাসেসমেন্ট করতেছি। এখানে আমাদের অফিসার ইনচার্জ যারা আছেন এবং আরও অন্য গোয়েন্দা সংস্থা, আমাদের ডিএসবি, সবাইকে নিয়ে যেগুলো থ্রেটগুলো আছে আমরা এগুলো অ্যানালাইসিস করতেছি, এবং অ্যানালাইসিস করে আমরা একটা সার্বিক পরিকল্পনা প্রণয়নের জন্য অলরেডি উদ্যোগী হয়েছি। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সিলেট মহানগর জামাতে ইসলামীর আমির মাওলানা
ফখরুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতেই আমি যেতে চাইব আব্দুল কাইয়ুম চৌধুরী আপনার কাছে জানতে চাই যে সিলেট সংসদীয় আসনগুলোতে বিএনপির আসলে নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে সঞ্চালক এবং ডিবিসি এই অনুষ্ঠানে যারা আমার কথা শুনছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুনছিলাম আমাদের দল এবং অন্যান্য দলের প্রার্থীদের প্রতি আগামীতে নির্বাচিত হলে কি প্রতিশ্রুতি ওনারা দেন সেই বিষয়গুলো। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল গণতান্ত্রিক দল হিসাবে আমরা দীর্ঘ 17 বছর রাজপথে মানুষের ভোটের অধিকারের আদায়ের জন্য সংগ্রাম করেছি। আপনারা জানেন এই সংগ্রামটি খুব মসৃণ ছিল না। এই সংগ্রামে আমরা আমাদের বহু সাথী ভাইদেরকে হারিয়েছি। আমাদের সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন, আরো ছাত্র যারা গুম হয়েছেন। তারপরে আমরা যে লক্ষ্য ছিল আমাদের এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একাগ্রতা এবং আমাদেরকে নিয়ে যে পুরো দেশে যে আন্দোলন সংগ্রাম করেছেন, এই জন্য হয়তো এদেশের জনগণ আমাদের আন্দোলনকে সমর্থন করেছে বিধায় আজকে আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। তা আমরা এখন যেহেতু আমাদের দলটি একটি নির্বাচনমুখী দল, আমরা এই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষায় দীর্ঘদিন সংগ্রাম লড়াই করেছি। এখন আমরা নির্বাচনে যাচ্ছি এদেশে হয়তো ফেব্রুয়ারি মাসে, এবং আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি 2026-এ একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রত্যেক জনগণ এদেশের তরুণ বলেন আর যুবক বলেন আর বয়োবৃদ্ধ বলেন সকলেই তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং তার ম্যান্ডেটে তার নিজের এলাকায় প্রতিনিধি নির্বাচিত করবে, যেই প্রতিনিধি এই দেশের আইন প্রণয়ন এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে। আমরা মনে করি আমাদের এই যোগ্য প্রার্থীদেরকেই আমাদের দল এখানে মনোনীত করেছে এবং তারা জনগণের কাছে যাচ্ছেন। দলের যে আমাদের কর্মসূচি ছিল 31 দফা কর্মসূচি, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য আমরা যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের পক্ষ থেকে যে 31 দফা দেওয়া হয়েছে, এইটার মধ্যে বলা চলে। আব্দুল কাইয়ুম চৌধুরী, আমরা আপনার কাছে 31 দফা নিয়ে আরো কথা শুনবো, কিন্তু তার আগে আমরা আসতে চাই মাওলানা ফখরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে জামাতে ইসলামী তো আসলে অনেক আগেই মনোনয়ন দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আসলে আপনারা সিলেট জামাতে ইসলামী তারা কিভাবে আসলে প্রস্তুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? মাওলানা ফখরুল ইসলাম আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন শোনা যাচ্ছে সম্ভবত? জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার নামের কারেকশন, আমি মাওলানা নয়, মোহাম্মদ ফখরুল ইসলাম। 2 নম্বর কথা হলো যে আপনি জানতে চাচ্ছেন যে কেমন প্রস্তুতি আগে থেকেই আমরা এখানে প্রার্থী মনোনয়ন দিয়ে কাজ শুরু করেছি। হ্যাঁ, এটা আপনি জানেন যে জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল একটি দল এবং সেই দলের প্রত্যেকটি কার্যক্রমই অত্যন্ত সূক্ষ্মভাবেই মতামতের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে এবং সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয় সেখানে পাল্টা অন্য কেউ কোনো গ্রুপ তৈরি করা অথবা সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি করার এরকম কোনো সুযোগ থাকে না এবং সেইটা আমাদের ঐতিহ্যের মধ্যেও নেই। সেই জায়গা থেকে জামাত ইসলাম অনেক আগে থেকেই একটা নির্বাচনমুখী দল হিসাবে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় আমরা চাই সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন। সেই লক্ষ্যকে সম্মুখে রেখেই জামাত দীর্ঘদিন থেকে এখানে কাজ করে চলছে এবং সেই কাজেরই একটা অংশ হিসেবেই আমরা আগে থেকে সেখানে মনোনয়ন দিয়ে এই কার্যক্রম শুরু করেছি। জি, আপনার কাছে জানতে চাই, আমরা আসলে বিগত নির্বাচনগুলোতে দেখছিলাম সিলেট সংসদীয় আসন থেকে জামাত আসলে একটু পিছিয়ে ছিল, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তারা ছিল না, তারা বিজয়ী বা পরাজয় কোনোভাবেই ছিলেন না। সেক্ষেত্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কেন ভাবছেন যে আপনারা বেশি ভোট পাবেন?
জি, এখানে একটু আমাকে সময় দিতে হবে। আপনি দেখুন যে এই সিলেটেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতও বিজয়ী হয়েছে, এটা আছে সিলেট ৫ আসনে। একবার ছিনিয়ে নেওয়া হয়েছে, আরেকবার আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আর এছাড়াও অন্য সময়ে আরো কয়েকটি আসনে আমরা সেকেন্ডলি ছিলাম, এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যেমন গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে সেখানে আমাদের প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের সাথে সেকেন্ড হয়েছিলেন, অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগ তখন পাস করেছিল। আর সবকিছু মিলে আপনি যদি একটু লক্ষ্য করেন ৯১, ৯৬, ২০০১, ২০০৮, তাহলে দেখা যায় যে ৯০-এর গণ অভ্যুত্থান, কোন স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে যারা স্টেক হোল্ডার ছিল পরবর্তীতে তারাই বিভিন্নভাবে ভোট সেখানে পেয়েছে। আবার ৯৬ সালের পরে ২০০১ সালে ৪ দলীয় জোটের মাধ্যমে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং আওয়ামী লীগের ইসলাম বিরোধী বিভিন্ন কার্যকলাপ, দেশ বিরোধী চুক্তি, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন করার কারণে ৪ দলীয় জোটের সেখানে বিপুল সংখ্যক জয় হয়েছে। আবার ২০০১ সালে আপনারা দেখবেন, পরবর্তীতে ২০০৮ সালে আসার পরে দেখা যায় যেখানে যে নির্বাচনটা হয়েছে সেটা সারা দেশবাসী জানে যে এটা একটা যোগসাজশের নির্বাচন ছিল এবং সেখানে প্রশাসন এবং তৎকালীন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের একটা আতাতের মাধ্যমে, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আসলে নির্বাচন হয়েছিল। সেখান থেকে আমরা দেখতে পাই যেটা যে বরাবরই যারা আন্দোলন সংগ্রামে সেখানে ভালো ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, তারাই পরবর্তীতে রেজাল্ট পেয়েছে। আপনি জানেন নিশ্চয়ই যে বিগত ২৪-এর আন্দোলনে ঢাকা থেকে শুরু করে সারা দেশব্যাপী এখানে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং আমাদের শ্রমিক সংগঠন সহ সর্বস্তরের আমাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে ব্যাপক উপস্থিতি নিয়েই আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকার কারণেই অন্যান্য দলের সহযোগিতা এবং তার সাথে সাধারণ ছাত্র জনতা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের কারণেই এই স্বৈরাচারের মতো একটা ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ দুঃশাসনের পতন হয়েছে। আপনার কাছে জানতে চাই যে এর আগে যে নির্বাচনগুলো সেখানে আপনারা আসলে বিএনপির সাথে জোট হয়ে নির্বাচন করেছিলেন এবং বিএনপির বেশ কিছু ভোট আপনারা পেয়েছিলেন, কিন্তু এবার এককভাবে নির্বাচন যদি করেন আপনারা, সেক্ষেত্রে আসলে কেমন ভোট আশা করছেন? আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটি আন্দোলনে যারা মূল স্টেক হোল্ডার ছিল তারাই কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এই ২৪-এর আন্দোলনে জামাত ইসলাম একটা বড় স্টেক হোল্ডার এবং আন্দোলন সংগ্রামে আমাদের অবস্থান জনগণ প্রত্যক্ষ করেছে। পরবর্তীতে এই আন্দোলনকে সফল করার পরে ২৪-এর চেতনা লালন, সংস্কার এবং বিচারিক কার্যক্রমের সহযোগিতা, জামাতের গঠনমূলক সেই সকল ভূমিকা আমরা এটা দেখতে পাচ্ছি যে তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে, নারীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে জামাত সম্পর্কে একটা নতুন করে একটা আগ্রহ তৈরি হয়েছে, প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে এবং সেইটা আপনি লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক 4টা বিশ্ববিদ্যালয়ের যে বিপুল সংখ্যক বিজয়, এই বিজয়ের মধ্য দিয়ে কিন্তু মানুষের পালস বোঝা যায়, জনগণের পালস বোঝা যায় যে জনগণ কি চায়, সেইখানে কারা আসলে স্টেক হোল্ডার হিসেবে যথার্থ ভূমিকা রেখেছিল। অতীতের আন্দোলনগুলো যেভাবে বলছেন আসলে যে এই আন্দোলনের মাধ্যমে আসলে আপনাদের ভোট ব্যাংকে আসলে অনেকগুলো ভোট যুক্ত হবে, এটাই আপনারা আশা করছেন। ফখরুল ইসলাম, আপনি থাকুন আমাদের সাথে। আসতে চাই আব্দুল কাইয়ুম চৌধুরী আপনার কাছে। আপনি কথা বলছিলেন ৩১ দফা নিয়ে। আপনার কাছে জানতে চাই যে সিলেটে আসলে বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তারা প্রবাসী এবং সিলেটে অনেকগুলো জমি আসলে আমরা যতদূর জানি যে অনাবাদি আছে। সেক্ষেত্রে ৩১ দফার মধ্যেই উল্লেখ আছে যে কৃষি এবং কৃষক কল্যাণ নিয়ে একটি দফা আছে। সেখানে আপনার কাছে জানতে চাই যে সিলেটের এই অনাবাদি জমিগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা যদি আপনারা ক্ষমতায় আসেন, বা কিভাবে আসলে মাঠ পর্যায়ে কাজ করবেন? ধন্যবাদ। আমরা এই বিষয়টাই যথার্থই বলেছেন, আমাদের অনেক অনাবাদি জমি আছে। এখন তো যেভাবে দেশের মানুষ বেড়েছে, খাদ্যের চাহিদাও বেড়েছে, সুতরাং আমরা এই যে অনাবাদি জমিগুলোকে আমরা কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টুকু নিয়ে আমরা যদি এই দেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই, আমরা চেষ্টা করব সিলেট 6টা কেন পুরো সিলেট বিভাগের
যে 19টি সংসদীয় আসন এই যারা প্রতিনিধি নির্বাচিত হবেন বা সরকারে থাকবেন আমাদের, তাদেরকে নিয়ে এই অনাবাদী জমিগুলোকে আমরা আবাদ করে কিভাবে আমাদের দেশের যে খাদ্য সমস্যায় অবদান রাখতে পারি। যেমন তাছাড়াও যেমন এখন আমাদের সিলেট অঞ্চলে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ বোরো ফসল সিলেট অঞ্চল থেকেই মেনলি উৎপাদিত হয়। আমরা দেখেছি এই বোরো ফসলও অনেক সময় আর্লি বন্যায় এই ফসল হানি ঘটে, কৃষকরা তখন অসহায়, অনাহারে, অর্ধাহারে তাদের দিনানিপাত করে। আমরা যদি সরকারে আসি তাহলে এক্সিস্টিং যে কৃষি জমি আছে সেই জমিগুলোকে যেভাবে বোরো ফসল থেকে শুরু করে আমন বা অন্য অন্য ফসলাদি এইগুলো কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই চাষাবাদ করা যায় এবং আর্লি ফ্লাড থেকে আগাম বন্যা থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায়। বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে সবচেয়ে বেশি বোরো ফসল হয়, সিলেট অঞ্চলেও বেশ বোরো ফসল হয়। এগুলো থেকে আমরা যাতে উৎপাদন বৃদ্ধি পারে খাদ্যশস্য, সেগুলো নিয়ে কাজ করব। এবং প্রবাসের কথা যেটা বলছেন, আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম প্রবাস অধ্যুষিত এরিয়া। আমাদের প্রবাসীরা একটা বড় অংশের রিমিটেন্স আমাদের জাতীয় রিজার্ভে সেই অবদান রাখে। আমরা প্রবাসীদেরকে যাতে আকর্ষিত হয় সিলেট অঞ্চলে, সেই ধরনের আমরা উৎপাদনমুখী শিল্প গড়া যায় কিনা সেই বিষয়গুলো আমরা কাজ করব। যেহেতু সিলেটের আমি এই জায়গায় আপনার কাছে জানতে চাই যে মনোনীত যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে কোনো মতবিরোধ আছে কিনা, এবং যারা তৃণমূলের কর্মী তাদেরকে আসলে তাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে আসলে কি কি করছেন আপনারা? না, আমাদের এই 6টি আসনে যারা একাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন, সম্ভবত এই দল সর্বোচ্চ পর্যায় থেকে এই যারা সম্ভাব্য প্রার্থী তাদের সাথে কথা বলেছেন। দলের সর্বোচ্চ পর্যায়ে দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেছেন, মহাসচিব কথা বলেছেন। বলে একজন দলের নেতা সে এক অঞ্চল থেকে প্রতিনিধি হওয়ার জন্য মনোনয়ন চাইতেই পারে, কিন্তু দলের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই বিষয়গুলোর সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হয়েছে, যদিও আমাদের ওই তালিকা যেটু এইটি প্রাথমিক তালিকা বলা হচ্ছে, তো এই দল যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা সেটা মানবে। এইটা নিয়ে আমাদের দলের মধ্যে কোনো বিদ্রোহ নেই, কোনো মতানৈক্য নেই। আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ফখরুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতাবৃন্দকে ধন্যবাদ। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নিব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। পুরনো যে স্বৈরাচারী আমল, যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মতামত চাপিয়ে দেওয়া, এইটা আমরা আর ফিরে চাই না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমরা যে অভ্যুত্থান করেছিলাম জুলাইয়ে, যে সেটা বাস্তবায়ন হোক, সেটা যেন বাস্তবায়ন হয়, এটাই আমাদের আশা। আমরা জনগণ তাদের প্রতি প্রত্যাশা রাখবো এটাই, যে আপনারা আমাদের সিলেটের বিশেষ করে উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন। আমরা চাই আমাদের সাধারণ জনগণ আমরা আমাদের গণভোটের মাধ্যমে মতামত দেওয়া, আর গণভোট হচ্ছে এটার ন্যায়সঙ্গত উপায় আমি মনে করি। যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি জনগণের সাথে অ্যাটাচ থাকবেন, জনগণের কথাগুলো শুনবেন, যেই পরামর্শ হোক না কেন তিনি সেই পরামর্শ সাদরে গ্রহণ করবেন, সমালোচনাগুলো সাদরে গ্রহণ করবেন। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সিলেট থেকে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে আপনাদের জেলায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আশা করছেন, এবং আসলে কোনো নির্দেশনা এখন পর্যন্ত পেয়েছেন কিনা আপনারা?
জি ধন্যবাদ। আসলে সিলেট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় আছে এবং নির্বাচন উপলক্ষে আমাদের বিশেষ কিছু নির্দেশনা আমরা অলরেডি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পেয়েছি। আপনারা জানেন যে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের নির্বাচনী দায়িত্ব সঠিক এবং সুষ্ঠুভাবে পালনের জন্য আমরা একবারে আমাদের তৃণমূল পর্যায় থেকে একবারে কনস্টেবল থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদের প্রত্যেককে আমরা আমাদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে ট্রেনিং দেওয়ানো হচ্ছে এবং অলরেডি একটা সিংহভাগ অংশকেই কিন্তু ট্রেনিং এর আওতায় নিয়ে আসা হয়েছে এবং এটা আগামী জানুয়ারি পর্যন্ত চলবে। সুতরাং নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত সিরিয়াস এবং আমরা আমাদের অতীতের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে এগুলা থেকে নিজেদেরকে প্রফেশনালিজমের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সবটুকুই আমরা করছি এবং আশা করি খুব সুষ্ঠু সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে এই সিলেট জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যা যা করার যা যা প্রয়োজন আমাদের নির্বাচনী দায়িত্বের ভিতরে থেকে সবটুকুই আমরা করব। এবং এখানে আপনারা জানেন আসলে যে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের যে ভূমিকা বা পুলিশের যে এই বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনাদেরকে সহায়তা করা হচ্ছে কিনা? এক্স্যাক্টলি, আমরা পুরোপুরিভাবে অন্তত সিলেট জেলায় আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছেন এখন ক্রিয়াশীল তাদের প্রত্যেকের কাছ থেকে ভালো সাহায্য সহযোগিতা পাচ্ছি। ওনারা আমাদেরকে হেল্প করছেন এবং তারাও যথেষ্ট আন্তরিক নির্বাচনটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় তাদের কাছ থেকে আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট পাচ্ছি। জি মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। জি থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনার কাছে জানতে চাই যে সিলেটের সাধারণ মানুষেরা অর্থাৎ তরুণরা আসলে কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, কি কেমন জনপ্রতিনিধি চান তারা? ধন্যবাদ। আসলে অনেক আগে থেকে আমরা শুনে আসছি ভোট আসলে বলা হয় ভোট উৎসব, অর্থাৎ একটা উৎসবময়তা থাকে, মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের একটা স্বপ্ন থাকে। তো সিলেটও আসলে এর ব্যতিক্রম নয়। সিলেটে আজকে আমার সাথে আড্ডায় রয়েছেন তরুণ প্রজন্মের কয়েকজন প্রতিনিধি, এছাড়াও আরো কয়েকজন যারা তরুণদের নিয়ে কাজ করেন তারা আছেন। প্রথমে একটু জানবো তাদের কাছে তাদের কি পরিকল্পনা। তো আমরা এখন একটু আপনার সাথে কথা বলবো। আপনি তো তরুণ ভোটার, আপনার স্বপ্ন কি বা চাওয়া পাওয়া কি ভোট নিয়ে? এটা আমার প্রথম ভোট। আমরা 2024-এর পর বিরাট একটা পট পরিবর্তন দেখেছি। তো আমরা ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, ভোটের আগে আমার মাকে বা বাবাকে ভোট প্রার্থী নিজে অথবা ওনার কোনো আত্মীয় স্বজন এসে বলছে দাদা ভোটটা দেলাইও, বা মাকে বলতেছেন যে বৌদি ভোটটা দেলাইও। তারপরে কোনোদিন আসলে প্রার্থী বা ওনার আত্মীয় স্বজন কাউকে আসলে তেমন ভাবে দেখা তো যায় না, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আশ্বাস ওনারা দেন, সেই আশ্বাস মোতাবেক যদি 100 ভাগের মধ্যে 10 ভাগও কাজ হতো তাহলে হয়তো অন্যরকম চিত্র আমাদের দেখতে পেতাম। আমরা সেটা পাই না। আমার যেহেতু প্রথম ভোট, আমার আশাটা ওই রকম যে আমরা যেটা আগে আমরা শুনে থাকি যে ওইটা হবে ওইটা হবে, আমাদের প্রত্যাশার যাতে প্রতিফলন ঘটে সেটাই চাওয়া। আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি তো তরুণদের নিয়ে কাজ করছেন, ছোট্ট করেই জানবো আসলে এই তরুণদের ভাবনা বা আপনাদের ভাবনাটা আসলে কতটুকু চাওয়াটা? যেহেতু 2009-এর বছর পরই হওয়ার প্রত্যাশা আছে, ফার্স্ট ভোটটা নির্বিঘ্নে দিতে পারে প্রার্থীরা, এটা অ্যাসিওর করতে হবে যে যাতে ইলেকশন ডেটা স্মুথ হয় এবং প্রত্যেকে যাতে তার নিজ প্রার্থীকে ভোট দিতে পারে, তাদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। আপনার কাছে আবার আসবো, আপনি একটু বলবেন আপনার এলাকা ভিত্তিক সমস্যা নিয়ে আপনাদের চাওয়াটা কি ছোট্ট করে?
জি, আমার বাড়ি হচ্ছে গোয়েনঘাটে, সিলেট 4 আসন। আসলে অবকাঠামো উন্নয়ন যদি আমরা বলি 2006-এর পর থেকে অবকাঠামো উন্নয়ন নাই বললেই চলে। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা ওই যে আমাদের রাস্তাঘাট বিশেষ করে যেটা বলি, মানে গোয়েনঘাটের ম্যাক্সিমাম রাস্তাটার অবস্থা খুবই জরাজীর্ণ, মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে। জি জি, পর্যটন আসলে এটা বলি যদি নামে মাত্র, কিন্তু উন্নয়নের দিক দিয়ে বা পর্যটন শিল্প খাতটা খুবই দুর্বল আমাদের এলাকায়। আমরা চাই যে পর্যটন শিল্পটা এগিয়ে নিতে হলে যে রাস্তাঘাট উন্নয়ন অবকাঠামো এটা খুব গুরুত্ব দিতে হবে। বুঝতে পেরেছি, পর্যটন এলাকার বাসিন্দা উনি, তিনি বলছিলেন আপনি সিটি কর্পোরেশনের বাসিন্দা, আপনার চাওয়াটা যদি ছোট্ট করে বা ভাবনাটা নির্বাচনকে। আমার যে ভাবনাটা হচ্ছে, চাওয়াটা হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশনের মশা এবং জলাবদ্ধতা বিশাল একটা সংকট, এবং ওকারের পুনর্বাসন বা ওকার নিয়ে যে সমস্যাটা চলতেছে, আমাদের ডিসি মহোদয় যে কাজটা করতেছে এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা চাচ্ছি যে নেক্সটে যে ইলেকশন হবে, ইলেকশন গভর্নমেন্টে যে কাজ করে এবং জনগণের যে একটা চাওয়া পাওয়াটা আছে ওইটা যাতে ওনারা পূরণ করতে পারে। একটু আরেকজন তরুণ প্রজন্মের সদস্য, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো তোমরা কি ভাবছো। একটু সামনে এসে। তরুণরা আমরা চাচ্ছি যে আমাদের যাতে অন্তর্বর্তীকালীন সময়টা আর দীর্ঘ না হয়ে খুব দ্রুত সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, এটাই আমাদের চাওয়ার। এই তরুণ প্রজন্মের বলছে অন্তর্বর্তী সময়টা দীর্ঘ না হয়ে দ্রুত নির্বাচন। তো আর দুজন আছে, একটু ছোট্ট করে জানবো আপনি কি চাইছেন, একটু ছোট্ট করে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে আমাকে এই প্রেক্ষাপটে বলছি। আর আমার চাওয়ার কথাটা হলো যে আমি প্রথমে চাচ্ছি বর্তমান গভর্নমেন্টের কাছে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই, এবং আমাদের কাছে এমন একজন নেতৃবৃন্দ যাতে চলে আসে যারা অতীত থেকে বিগত 16 বছর থেকে আমরা যারা নেতৃবৃন্দ আসবে তারা যাতে বিগত 16 বছর থেকে একটা শিক্ষা গ্রহণ করে আসে, যাতে অতীত থেকে শিক্ষা নিয়ে ভালো কাজ করা। আপনার কাছে একটু জানবো আপনার চাওয়াটা কি। জি ধন্যবাদ। ভোট মানে উৎসব, আর আমরা সারা দেশবাসী ন্যায় সিলেট 6 আসনবাসীও আমরা উৎসবের জন্য অপেক্ষায় আছি। আমাদের উৎসবটা যেন আগের রাত ছুরি না হয় সেই আশঙ্কাও আমাদের আছে। নির্বিঘ্নে নির্ভয়ে সবাই গিয়ে আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিব। আর আমরা এমন একজন প্রার্থীকে আমরা সিলেক্ট করতে চাই গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী প্রবাসী উদ্দেশিত। এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের অবকাঠামোর কোনো উন্নয়ন হয় নাই, আমাদের এমপিরা ঢাকায় থাকেন। আমরা এটা নিয়ে হতাশা আছি। এখন যারা নির্বাচিত হবেন তারাও কি ঢাকায় থাকবেন? আমরা আশা করব জনগণের পাশে থেকে জনগণের উন্নয়ন করবেন। ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন তরুণ প্রজন্ম সহ আরো বেশ কিছু প্রতিনিধি আছেন, তাদের প্রত্যেকেরই চাওয়া যারা আসলে নির্বাচনে নির্বাচিত হবেন তারা যেন আসলে কাজ করেন মানুষের জন্য। এই ছিল সিলেটের মানুষের প্রজন্মের ভাবনা। প্রত্যুষ আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণের ভাবনা। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।